বিসমিল্লাহির রহমানির রহিম। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটে এ পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। বন্ধুগণ, এই যে কবিতার কয়েকটা চরণ আপনারা শুনলেন, রথযাত্রা লোকারণ্য, রথ যাত্রা করতেছে লোকে ও মানুষে মানুষে একাকার। মহাধুমধাম, ধুমধাম চলছে। রথ ভাবে আমি দেব, তখন রথ ভাবতেছে যেটা বাহন, সে বলতেছে বোধহয় আমাকেই লোকেরা পূজা করতেছে, আমিই মনে হয় দেব, আমিই পূজা নেওয়ার মালিক। রথ ভাবে আমি, পথ ভাবে আমি দেব। পথ ভাবতেছে রাস্তা, কারণ পূজা দিবার গিয়া তো রাস্তায় নত হতে হয়, তো রাস্তায় ভাবতেছে যে দেব সেই, রথ ভাবতেছে সে, রাস্তায় ভাবতেছে সে। কিন্তু রথের মধ্যে যে মূর্তিটা বসা, মূর্তি 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 ভাবে আমি দেব, মূর্তি ভাবতেছে তাকেই পূজা করতেছে। হাসি অন্তর্যামী, অর্থাৎ সত্যিকার ভাবে যে পূজা নেওয়ার মালিক, সে অদৃশ্য থেকে হাসতেছে। তা আমাদের সমাজে এই বিষয়গুলির মতো কিছু ঘটনা দেখা যায়। অনেক স্টেক হোল্ডার আছে আমাদের সমাজে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, আমাদের প্রশাসনে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের সমস্ত কিছু পরিচালনায়, সমাজনীতিতে এই রকমের একটা ভাব দেখা যায়। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, নিজেকে মনে করে যে পূজা নেওয়ার অধিকারী একমাত্র সেই। অর্থাৎ ভুল মানুষ যাকে ভাইবা সম্মান করে, যে কারণে সম্মান করে, এটার একটা অন্য রকমের অর্থ তৈরি করে কিছু অযাচিত মানুষ। তো আমি কি বলতে চাচ্ছি খুব পরিষ্কার করে বলতে চাই না, কিন্তু বুঝা নিতে হবে অনেকের, পরিষ্কার করে কিভাবে জিনিসটা বুঝা নেওয়া যায়। আমাদের বিশেষ করে প্রশাসন, রাজনীতি এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে এই বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে সবাই একটু চিন্তা করবে। একটা কথা আছে না, বাংলায় প্রবাদ, বাঁশের চেয়ে কঞ্চি বড়। এটাও জানেন অর্থ, আমি বুঝাইতে চাই না, শিক্ষকরা এটা ভালো বুঝাইতে পারবেন। এবং সবাই বলেন বাঁশের চেয়ে কঞ্চি বড়, কথাটা কেন হয়? আচ্ছা, বাঁশের চেয়ে কি কঞ্চি কোনোদিন বড় হয়? তাও মানুষ বলে, কারণ বাঁশের চেয়ে কঞ্চি যদি বড় হয়, তাহলে কিন্তু বাঁশ দাঁড়াই থাকতে পারবে না, বাঁশটা পড়ে যাবে, তাই না? কঞ্চি তো একটা শাখা, সেটাই যদি বড় হয়ে যায়, প্রশাখাই যদি বড় হয়ে যায়, তাহলে তো মূল ঘাসটাই পড়ে যাবে। এই জন্য বাঁশের চেয়ে কঞ্চি বড় সমাজের মধ্যে এই যে একটা রূপক অর্থে বিষয়টা ব্যবহার করা হয়, তাই না? তো মূল শক্তি যেটা, মূল ক্ষমতা, মূল পাওয়ার, হ্যাঁ, মূল ভিত্তি যার, যার উপরে তৈরি হয়ে শাখা প্রশাখাগুলি আমাদের মধ্যে আসে, তো সেই শাখা প্রশাখাই তো সবচেয়ে বেশি শক্তিশালী মনে করেন নিজেদের। তাতে করে একটা অবান্তর কাণ্ড ঘটে যায়, অর্থাৎ গাছটা আর টিকে থাকতে পারে না, বাঁশ আর টিকে থাকতে পারে না। তদ্রূপ সমাজের মধ্যেও কিছু চরিত্র আছে, সেই সমস্ত চরিত্রের চলাচল, আচরণ, সেগুলি দেখে লোকজন মনে করে বাঁশের চেয়ে কঞ্চি বড়। তো কঞ্চি ভাইয়েরা, বাঁশই যদি না থাকে, আপনার মতো কঞ্চির কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং এই বিষয়গুলি লক্ষ্য করবেন। বিস্তারিত বলতে গেলে অনেক বিষয় আশয় আছে, কারণ ছোটবেলায় ভাব সম্প্রসারণ করতাম, স্কুল কলেজে যখন পড়তাম, আমাদের ছেলে মেয়েরাও পড়ে, যারা বর্তমান প্রজন্ম, তো এই সমস্ত ভাব সম্প্রসারণের মধ্যে এইগুলো কথা আছে, বলা আছে, তারা বুঝবেন কেন বিষয়গুলি বললাম। এবং খুব ছোট করে এই কয়েকটা কথা বললাম, এই সমাজকে সুন্দর করতে হলে, হ্যাঁ, ওই যে রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী, ওই রকমের এক একজনকে চিন্তা করতে হবে যে সত্যিকারের
পূজা অর্চনকারী, মানে পূজা নেওয়ার কে? হ্যাঁ, সবাই সম্মানিত ব্যক্তি, এর মধ্যে কম বেশি আছে। তো সেটাকে বুঝতে হবে। না হলে ব্যাপারটা হয়ে যাবে ওই বাঁশের চেয়ে কঞ্চি বড়, এবং শেষ পর্যন্ত বাঁশটা টিকে থাকতে পারবে না। কথাটা সবচেয়ে বেশি প্রযোজ্য আমাদের রাজনীতিতে। কারণ একটা দেশের রাজনীতিতে যখন এই ডিসিপ্লিনটা চলে আসে, সব জায়গায় এটা চলে আসবে। আর রাজনীতির মধ্যে যখন এটা আসবে না, সমস্ত জায়গার মধ্যে এটা ব্রেকডাউন হবে, এটা ভঙ্গুর হয়ে যাবে এই নিয়মটা। ঠিক আছে? এটা আমাদের সমাজনীতির কথা, এটা পলিটিক্যাল সায়েন্সের কথা। আমি না হাজার হাজার বছর আগে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল এবং আরো যারা যারা সাংবাদিক মানে আমাদের দার্শনিক সাহেবরা ছিলেন, তারা এটা বলে গেছে। এখন সেগুলির ব্যাখ্যা হয়। হ্যাঁ, তো আরেকদিন কথা বলা যাবে। কেউ কিছু মনে করলে আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।